প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব ভালো আছো। আজকে আমি ইংরেজি দ্বিতীয় পত্রের প্রিপারেশনের উপর ক্লাস নেব। এই প্রিপারেশন জানো যে প্রাইমারি লেভেল থেকে তোমরা প্র্যাকটিস করে আসছো, অথচ এখনও অনেকে ফুল মার্কস পাচ্ছে না। তো এর পিছনে আমার মনে হয় যে মূল কারণগুলো সেগুলো হচ্ছে যে প্রপার গাইডলাইনের অভাব, অর্থাৎ যে বেসিক ডেভেলপমেন্ট আমরা করবো, অর্থাৎ বেসিক রুলসগুলো শিখবো, তারপর অ্যাপ্রিবিউশন শিখবো, তারপর প্র্যাকটিস করবো, এবং এই জিনিসগুলো হয়তো হচ্ছে না ধারাবাহিকভাবে। অথবা প্র্যাকটিস করতে গেলে যে আমাদের প্যাসেজটা ভালো করে বুঝে নিতে হবে, এই বিষয়টা হয়তো আমরা গুরুত্ব দিচ্ছি না, এই জন্য আমরা ফুল মার্কস পাচ্ছি না। তো আশা করছি আজকে ক্লাসের পরে তোমার প্রিপারেশন অনেকটা সহজ মনে হবে এবং পরীক্ষায় তুমি ফুল মার্কস পাবে। আর ক্লাস শুরু করার আগে অবশ্যই আমি একটা কথা না বলেই পারছি না। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মাননীয় অধ্যক্ষ স্যারকে, যার উৎসাহ প্রেরণায় আমি এবং আমার সহকর্মীরা বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি বা শুরু করেছি। আশা করছি ক্লাসগুলো তোমরা উপকৃত হচ্ছ ক্লাসগুলোতে। চলো আমরা ক্লাসটা শুরু করি। তো যা বলছিলাম, প্রিপোজিশন মানে কি? যে প্রিপোজিশন, পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে কার পূর্বে কার অবস্থান, এটা তো আমাদের বুঝতে হবে। প্রিপোজিশন কাকে বলে একটু দেখে নেই। দ্য ওয়ার্ড হুইচ স্ট্যান্ডস বিফোর নাউন অর প্রোনাউন অ্যান্ড এ মেক রিলেশন উইথ আদার ওয়ার্ডস অফ এ সেন্টেন্স ইজ কল প্রিপোজিশন। কি বললাম? যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্য অন্য শব্দ অর্থাৎ অন্য অন্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। বুঝতে পেরেছো? হ্যাঁ, শুধু প্রিপারেশন কাকে বলে বুঝলেই তো হবে না, আমাদের রুলসগুলো আগে ভালো করে বুঝতে হবে। চলো আমরা রুলসগুলো দেখি। আমাদের আজকে ক্লাসটা যেভাবে শুরু করব, মানে হচ্ছে প্রথমে তোমাকে 10টা রুল দেব। 10টা রুল একেবারে আমি বোঝানোর চেষ্টা করবো, আশা করছি তুমি বুঝবে। এবং তারপরে তোমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন শো করা হবে, এবং এরপরে এইচএসসি লেভেলের, অর্থাৎ যারা এখন পরীক্ষাতে আছে তাদের জন্য খুব ভালো হবে আশা করছি, এইচএসসি লেভেলের আমরা 5টা প্যাসেজ প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, প্রিপারেশন পরীক্ষায় মোট 10টি আসে এবং মার্কস থাকে 5। প্রিপারেশনের 5 পাওয়ার জন্য নিমিত্ত রুলসগুলো যেগুলো এখন তোমাদের করাবো, এবং অ্যাপ্রিপিউশনগুলো অবশ্যই টানা মুখস্থ রাখতে হবে, এবং প্রত্যেকটা প্রিপারেশন বসানোর আগে সেন্টেন্সের অর্থের দিকে খেয়াল রাখতে হবে, এবং অ্যাপ্রিপিউশন বসবে কিনা সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। প্রিপারেশন দুই রকম হয়, একটা হচ্ছে ব্যবহারিক অর্থে আর একটা হচ্ছে অ্যাপ্রিপিউশন। এটা নির্ভর করে সেন্টেন্সের অর্থের উপর। অ্যাপ্রিপিউশন হলে কিন্তু হুবহু যেমন আছে মুখস্থ করবে তেমন ভাবে লিখতে হবে, এটা কোনো পরিবর্তন নেই। খেয়াল রাখতে হবে এটা কি ব্যবহারিক অর্থ হবে নাকি অ্যাপ্রিপিউশন অর্থ হবে। এজন্য 5 পাওয়ার জন্য অ্যাপ্রিপিউশন মুখস্থ করার কোনো বিকল্প নেই। আর অ্যাপ্রিপিউশন গুলো কমপক্ষে 6 থেকে 7টা থাকবে 10টার মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। চলো আমরা দেখি যে রুল ওয়াইজ, এক একটা রুল ওয়াইজ আমরা একটু আলোচনা করে দেখি কতটা বোঝা যায়। নাম্বার 1, বাই এবং উইথ। যে ব্যক্তি কাজটি করে তার পূর্বে বাই, এবং যে জিনিস বা বস্তু দ্বারা বা হাতিয়ার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে বসে উইথ। অর্থাৎ ব্যক্তি পূর্বে বাই, এবং যে ব্যক্তি যে যা দ্বারা কাজটি করে অর্থাৎ বস্তু তার পূর্বে উইথ। দ্য স্নেক ওয়াজ কিল্ড ড্যাশ হিম উইথ দ্য স্টিক, বাই হিম উইথ দ্য স্টিক। লাঠি দিয়ে কাজটি করা হয়েছিল, লাঠির পূর্বে উইথ, এবং যে ব্যক্তি কাজটি করেছে তার পূর্বে বাই। পরটি দেখো, দ্য বার্ড ইজ হান্টেড বাই দ্য শুটার উইথ দ্য গান, উইথ দিস গান। সে কি দিয়ে করেছে? গান দিয়ে। যা দ্বারা কাজটি করা হচ্ছে তার পূর্বে দেখতে পাচ্ছ উইথ, এবং যে কাজটি করেছে তার পূর্বে বাই। নাম্বার 2 দেখো, বিটুইন এবং দুইয়ের মধ্যে বোঝালে বিটুইন, এবং দুইয়ের বেশি অধিক বোঝালে তার পূর্বে এবং বসে। কোন একটা জিনিস যদি দুজন ব্যক্তি করে বা দুজন ব্যক্তি সম্পর্কে বলা হয় তার বিটুইন, এবং দুইয়ের বেশি, 3 বা তার চেয়ে বেশি, তার পূর্বে আমরা এবং বসাবো। যেমন দেখো, ডিভাইড দ্য ফ্রুটস ড্যাশ দ্য টু ব্রাদার্স। দুই ভাইয়ের মধ্যে, দুই ভাই যেহেতু তাই আমরা বিটুইন ইউজ করলাম। কিন্তু দেখো, ডিস্ট্রিবিউট দ্য টিফিন অ্যামাং অল দ্য স্টুডেন্টস, যেহেতু অনেক স্টুডেন্ট তাই এখানে কিন্তু আমরা বিটুইন বসাবো না, এখানে আমরা এমন বসাবো, কারণ দুইয়ের বেশি হলে
অ্যামাং হয়, এটা কিন্তু আগে বলা হয়েছে, 2 বেশি অ্যামাং হবে, রাইট। 3 নম্বর দেখো, ইন আর অ্যাট, বড় স্থানের পূর্বে ইন এবং অপেক্ষাকৃত ছোট স্থানের পূর্বে অ্যাট বসে। যখন দুইটা স্থান সম্পর্কে বলা হবে তখন আমরা দেখবো যে কোন স্থানটা বড়, তার পূর্বে ইন বসাবো এবং ছোট স্থানের পূর্বে অ্যাট বসাবো। যেমন আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা, আমি ঢাকার ধানমন্ডি বাস করি। এই দুর মধ্যে বড় হচ্ছে ঢাকা, তার পূর্বে ইন বসালাম, এবং ধানমন্ডি যেহেতু ছোট তার পূর্বে অ্যাট বসালাম। আবার দেখো, শি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, সে বাংলাদেশে ঢাকা বাস করে। ওকে, এর মধ্যে দেখো যে বাংলাদেশ বড়, ঢাকা ছোট, তাই বাংলাদেশের পূর্বে ইন বসালাম, এবং বাংলাদেশের চেয়ে ছোট ঢাকা, তাই তার পূর্বে অ্যাট বসালাম। ইন এবং ইনটু দেখো, কোনো কিছুর ভেতরে কারো বা কোনো কিছুর অবস্থান স্থিতিশীল বোঝাতে তার পূর্বে ইন, এবং অবস্থা গতিশীল বোঝাতে ইনটু বোঝানো হয়। কোনো কিছুর ভিতরে বা কোনো রুম বা জায়গা, কোনো বা স্থান, কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান স্থিতিশীল বোঝায়, স্থিত মানে হচ্ছে সে মুভ করছে না, তাহলে আমরা ইন বসাবো। এবং সে যদি ওখানে না থেকে তার অবস্থা গতিশীল বোঝায়, তার পূর্বে আমরা ইনটু বসাবো, অর্থাৎ রূপান্তর বা গতিশীল, ইনটু। যেমন দেখো, দ্য এমপিস ওয়ার ইন দ্য পার্লামেন্ট, ইন দ্য পার্লামেন্ট, পার্লামেন্টের ভিতরে ছিল এই অর্থে। আবার দেখো, দ্য পিএম ওয়ার এন্টারিং ইনটু দ্য পার্লামেন্ট, এন্টারিং ইনটু, এন্টারিং পর সাধারণত ইনটু হয়, আর প্রধানমন্ত্রী এখানে প্রবেশ করছিল, কেউ বাড়িতে ভিতরে প্রবেশ করলে ইনটু হয়, জানো। হ্যাঁ, দ্য পিএম ওয়ার এন্টারিং ইনটু দ্য পার্লামেন্ট। পরেরটা দেখো, অন ইন অ্যাট এর ব্যবহার, দিন বা তারিখের পূর্বে অন, দিন স্যাটারডে সানডে বা তারিখ, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, এই সকল পূর্বে অন, এবং মাস ও সময়ের বছরের পূর্বে ইন বসে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অথবা বছর বলতে 2019, 2020 এর পূর্বে ইন বসবে। বছর এবং মাসের পূর্বে ইন বসে, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। একদম নির্দিষ্ট সময়, যেমন নির্দিষ্ট সময় আজকে রাত 9টায়, কালকে সকাল 6টায়, এরকম বোঝাতে অ্যাট বসে। যেমন দেখো, আই মিট দ্য প্রাইম মিনিস্টার অ্যাট 4 PM, নির্দিষ্ট 4টায়, নির্দিষ্ট সময়, তাই অ্যাট ব্যবহৃত হলো। এবং কি বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, বলা হয়েছে, তাই মানডে, অন মানডে। দিন যেহেতু, তাই আমরা অন বসালাম, দিন বা তারিখের পূর্বে অন বসে। আর মাস বা বছরের পূর্বে ইন বসে, তাই তো। এখন 2018 বছর উল্লেখ করা আছে, তাই আমরা এর পূর্বে ইন বসালাম। নাম্বার 6 দেখো, ইন বা বাই, বিফোর, আফটার, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের মধ্যে বোঝাতে ইন, নির্দিষ্ট ব্যাপক সময় নির্দিষ্ট না। আরেকটা হচ্ছে দেখো, ভবিষ্যৎকালের নির্দিষ্ট সময়ের পূর্বে বাই এবং বিফোর, এবং ভবিষ্যৎকালের অনির্দিষ্ট সময়, ভালো করে দেখবে, পরও বুঝতে পারবে। নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর ব্যবহার করব, এবং অতীতকালের ব্যাপক সময় বোঝাতে আফটার ব্যবহার করব। অতীতকালের ব্যাপক সময়, যেমন our PM will come back in a week, আমাদের প্রধানমন্ত্রী আসবে ইন এ উইক, এক সপ্তাহের মধ্যে। এক সপ্তাহ ব্যাপক সময়ের মধ্যে, নির্দিষ্ট না, অর্থাৎ এক সপ্তাহ। আর যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে বাই বা বিফোর বুঝাবে। যেমন she will come back by 5 PM, সে 5টার মধ্যে চলে আসবে। একেবারে নির্দিষ্ট 5টা, ঘড়ির সময়, নির্দিষ্ট সময় বলা হচ্ছে, তাই আমরা বাই ব্যবহার করলাম। আগে বলা হয়েছে নির্দিষ্ট সময় হলে বাই ব্যবহার করা হবে। পরে দেখো, she is coming
হ্যাঁ দেখো, শি ইজ কামিং আফটার 6 মান্থ, মানে সে 6 মাস পর আসছে, অর্থাৎ অতীতকালে ব্যাপক সময় বোঝানো হচ্ছে, তাই এখানে আফটার ব্যবহার করা হলো। 7 দেখো, ইন অন টু, সীমার মধ্যে অবস্থান বোঝাতে ইন, সীমার বাইরে অবস্থান বোঝাতে টু, এবং সীমার মধ্যে উপরিভাগে অবস্থান বোঝাতে অন ব্যবহৃত হয়। সীমার মধ্যে ইন, কোন জিনিস সীমার মধ্যে আছে, তুমি আমি বা কোন একটা ব্যক্তি বা বস্তু, আর সীমার বাইরে চলে গেলে টু, সীমার মধ্যে উপরিভাগে অবস্থান করলে, সীমার মধ্যে উপরিভাগে কোনো একটা অবস্থান করলে অন। যেমন দেখো, ঢাকা ইজ ইন দ্য মিডল অফ বাংলাদেশ, অর্থাৎ ঢাকা বাংলাদেশের মধ্যে অবস্থিত, সীমার মধ্যে বলতে ইন, এই জন্য এখানে ইন ব্যবহার করে। মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, দেখো বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মায়ানমার অবস্থিত, অর্থাৎ সীমার বাইরে বোঝানো হয়েছে, অর্থাৎ সীমার মধ্যে না, বাংলাদেশের সীমানার বাইরে, কিন্তু সীমানার সাথে সম্পর্কিত আছে, সেই জন্য আমরা টু ব্যবহার করলাম। পরেরটা দেখো, মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল, অর্থাৎ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, অর্থাৎ নেপালের উপরিভাগের জন্য আমরা অন ব্যবহার করলাম। মাউন্ট এভারেস্ট ইজ অন দ্য নর্থ অফ নেপাল। আর দেখো রুল নাম্বার 8, বিসাইড এবং বিসাইড পাশে অর্থে বিসাইড এবং এছাড়া বা ছাড়া বা ব্যতীত অর্থে বিসাইড ব্যবহার করব। তুমি আমার পাশে আছো বা কেউ আমার পাশে আছে, এই অর্থে বিসাইড, এবং যদি আমরা একটা এস যোগ করে দিই তাহলে কিন্তু অর্থটা সম্পূর্ণ পাল্টে গেল। বিসাইড মানে হচ্ছে ছাড়াও। শি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল বা বসে আছে। আর বিসাইডস দেখো, বিসাইডস অ্যাপেল আই লাইক গ্যাস, আপেল ছাড়াও আমি আঙ্গুল ফল পছন্দ করি, ছাড়াও বিজয় পাশে, ওটা ছাড়াও। 9 নম্বর দেখো, আন্ডার বা বিলো, কোন তলের নিচে থাকলে আন্ডার, অর্থাৎ কোন তলের নিচে অবস্থিত থাকবে এবং কোন তল স্পর্শ করে থাকে তাহলে আমরা বিলো ব্যবহার করব। পুট দ্য বক্স আন্ডার দ্য বেড, বেডের নিচে বাক্সটি রেখে দাও। দেখো, বেডের নিচে রাখার জন্য আমরা নিচে অবস্থিত, এক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করলাম, এটা কিন্তু তল স্পর্শ করে না। কিন্তু পরের লাইনে দেখবে, দেখো, দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের নিচে ব্যাগটি আছে, অর্থাৎ ট্রাঙ্কের নিচে ব্যাগটি আছে, ট্রাঙ্কের তলকে স্পর্শ করছে, এর জন্য আমরা বিলো ব্যবহার করছি। দেয়ার ইজ এ ব্যাগ বিলো দ্য ট্রাঙ্ক। 10 নম্বর দেখো, সিন্স ফর ফ্রম, নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বসে, নির্দিষ্ট সময় একেবারে, এবং তা সবসময় পারফেক্ট, পারফেক্ট বলতে হ্যাভ বা হ্যাজ এবং ভার্বের ভিত্তি ফর্ম, এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিন বা হ্যাজ বিন, এবং ভার্বের সাথে আইনজি যোগ। এই দুটা টেন্সের ক্ষেত্রে কিন্তু এরকম হবে। ফর ব্যাপক সময় পূর্বে বসে, ব্যাপক সময় পূর্বে ফর বসে, এটা খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট সময় বলবে না, কোন টাইম। সিন্স বলতে পয়েন্ট অফ টাইম, একেবারে নির্দিষ্ট সময়কে বোঝাবে তাহলে। আর ফর বলতে ডিউরেশন অফ টাইম, অর্থাৎ সময়ের পর্যায়কালটা বোঝাবে, কতক্ষণ ছিলে তুমি, কত ঘন্টা ছিলে সেটা বোঝাবে। যেমন দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, অর্থাৎ শুক্রবার নির্দিষ্ট সময় পূর্বে সিন্স বসে, যেহেতু এখানে শুক্রবার নির্দিষ্ট করে দিয়েছে তাই এখানে সিন্স বসেছে। দেখো, পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, সিন্স ফ্রাইডে, ফ্রাইডে, রাইট। পরে দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ লং টাইম, অথবা উইক, অর্থাৎ দীর্ঘ সময় ধরে বৃষ্টি হচ্ছে, এক সপ্তাহ ধরে বা দীর্ঘ সময় ধরে। কোন দীর্ঘ সময় বা কোন সপ্তাহ সেটা নির্দিষ্ট করে, অর্থাৎ নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না বলে। পরের লাইনটা দেখো যে, হ্যাঁ, যে কোনো টেন্সের ক্ষেত্রে কিন্তু ফর্ম ব্যবহৃত হতে পারে, কিন্তু সিন্স এর ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হলাম। দেখো যে, এ ডিড অ্যান্ড রেইন ফ্রম জানুয়ারি, জানুয়ারি মাস থেকে আর কোনো বৃষ্টি হয়নি, জানুয়ারি মাস থেকে আর কোনো বৃষ্টি হয়নি।
ফর্মের ক্ষেত্রে কিন্তু টেন্স ম্যাটার করে না, সিন্স বা ফরের ক্ষেত্রে টেন্স ম্যাটার করে, এটা খেয়াল রাখবে। যেমন ইট ডিডন্ট রেইন ফ্রম জানুয়ারি থেকে কোনো বৃষ্টি হয়নি। এই 10টা হচ্ছে আমাদের মোটামুটি ব্যবহারিক অর্থে আমরা যে রুলসগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। গুরুত্বপূর্ণ অ্যাপ্রিভিয়েশন তোমাদের শো করছি অর্থ সহ, এগুলো তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবং খুব গুরুত্বপূর্ণ, আমরা যদি বিভিন্ন বইগুলো যেমন চৌধুরী হোসেনের বই বা নবোদয়ের বই ফলো করি, তাহলে দেখবে যে কমপক্ষে 1500 করে, মিনিমাম 1500, 1600, 1700 করে এই অ্যাপ্রিভিয়েশন গুলো আছে। আগে বলা হয়েছে যে অ্যাপ্রিভিয়েশন গুলো যদি তুমি মুখস্থ না করো তাহলে কিন্তু প্রিপারেশনে 10টাই উত্তর দিয়ে অর্থাৎ 5-এ 5 পাওয়া একেবারেই সম্ভব হবে না। তাই এই প্রিপারেশন গুলো, অ্যাপ্রিভিয়েশন গুলো তোমাকে মুখস্থ করতে হবে। অর্থ মুখস্থ করতে পারো, অথবা শুধুমাত্র কোন শব্দের সাথে কোন প্রিপারেশন হচ্ছে এইটা করলেই যথেষ্ট, মুখস্থ করলে যথেষ্ট। তুমি দেখতে পারো মোস্ট কমন গুলো, আমি এর থেকে জেড পর্যন্ত তোমাকে এখানে শো করব, তুমি চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। দেখো দেখো নাম্বার 1 দেখাচ্ছে অ্যাভয়েড বাই, মেনে চলা, অ্যাবস্টেইন ফ্রম। হ্যাঁ, এইভাবে তুমি সরাসরি অ্যাভয়েড বাই, অ্যাবস্টেইন ফ্রম, অর্থাৎ অ্যাভয়েড আসলে কি হবে, অ্যাভয়েডের সাথে বাই হবে, অ্যাবস্টেইন আসলে কি হবে, অ্যাবস্টেইনের সাথে ফ্রম আসবে বা ফ্রম বসিয়ে দেবো। এইভাবে তুমি মুখস্থ করতে পারো। তো এইভাবে মুখস্থ করো। দেখো আমি এখানে এর গুলো সিরিয়াল গুলো দেখতে পাচ্ছ, পরবর্তীতে তুমি বি সি ডি অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমি সবগুলো দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। এই দেখো বি এর সিরিয়াল গুলো, সি এর সিরিয়াল গুলো, অর্থাৎ এগুলো যে বলছিলাম যেটা যে তুমি চাইলে স্ক্রিনশট দিয়ে এগুলোকে সংরক্ষণে রাখতে পারো, এগুলো মুখস্থ করতে পারো, অর্থ সহ করতে পারো, অর্থ সহ না করলেও চলবে, তুমি শুধু কোন শব্দের সাথে কোন প্রিপোজিশন হচ্ছে এটা মুখস্থ রাখতে পারলেই যথেষ্ট। তো এখানে মোটামুটি 250টা আছে, এগুলো মুখস্থ করলে যথেষ্ট। সংখ্যাটা খুব বেশি মনে হচ্ছে, কিন্তু দেখো বইয়ে কিন্তু কমপক্ষে 1500 আছে, সেক্ষেত্রে 250 কিন্তু খুব একটা বেশি না। তো মুখস্থ করো, আমার মনে হয় 10টাই করে তুমি 5-এ 5 পাবে। প্যাসেজ সলভের ক্ষেত্রে দেখো 3 ওয়েজ টু ইউজ প্রিপোজিশন, অর্থাৎ এই 3টা ওয়ে তুমি ভালোভাবে মনে রাখবে। নাম্বার 1 দেখো মিনিং বেসড। মিনিং বেসড বলতে বোঝাচ্ছে অর্থাৎ আমরা যে সাধারণ বেসিক রুলগুলো শিখেছিলাম সেগুলো, যেমন উপরে বোঝাতে অন, ভিতরে বোঝাতে ইন, নিচে বোঝাতে আন্ডার বা বিলো, বা উপর দিয়ে গেলে ওভার হয়, এই বিষয়গুলো হচ্ছে মিনিং বেস। এরপর নাম্বার 2 দেখো অ্যাপ্রোপ্রিয়েশন। অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে ওই যে নির্দিষ্ট যে প্রিপারেশন গুলো আমি তোমাদের দেখালাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন গুলো, 250 প্রিপারেশন, সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন। এবং এগুলো কিন্তু সরাসরি মুখস্থ করতে হয়, বারবার বলা হচ্ছে, অর্থ সহ করতে পারো। নাম্বার 3 দেখো ফ্রেজ বেস, কিছু ইডিয়ম ফ্রেজ মুখস্থ রাখতে হয় যেগুলোর ভিতরে প্রিপারেশন ব্যবহার আগে থেকে করা থাকে, কোনো কোনো শব্দের আগে বা পরে বা একাধিক শব্দের সাথে, এগুলো হচ্ছে ফ্রেজ বেস। এই 3টি বিষয় মাথায় রেখে কিন্তু তুমি যে কোনো করতে পারবে। চলো দেখি একটা করা যায় কিনা, একটা প্যাকেজ। হচ্ছে প্র্যাকটিস 1, আমরা এটা সলভ করবো আজকে। প্রথমে প্যাকেজটা এ টু জেড পড়ে নেবে, খাতায় এ থেকে জে পর্যন্ত নাম্বার দিয়ে নেবে, সিরিয়ালি 10টা। এবং প্রশ্নটা দেখো কিভাবে এসছে। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ প্যারেন্টসটি পড়ো এবং সুইটেবল উপযুক্ত প্রিপোজিশনগুলো ব্যবহার করো। প্যারেন্টস হ্যাভ ডিজায়ার, পিতামাতারা আশা পাওয়া প্রত্যাশা করে কি, ফর, ফর ডিজায়ার পর সাধারণত ফর হয়, কোনো কিছুর জন্য প্রত্যাশা, পিতা মাতারা প্রত্যাশা করে কিসের জন্য, ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যৎ। কার উজ্জ্বল ভবিষ্যৎ, অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের। যদি কোনো বাক্যে এর ব্যবহৃত হয় সেক্ষেত্রে আমরা অব্যবহার করব। তাদের সন্তানদের, এখানে এর অর্থে অব্যবহার করেছি। ডিজায়ার পর সাধারণত
ফরই হয়, এটা কিন্তু একটা প্রিপোজিশন। আগে বলেছি যে প্রায় 6 থেকে 7টা প্রিপোজিশন হবে। অফ ছাড়া এখানে অল্টারনেটিভ ফরও দিতে পারো, দ্য ফিউচার ফর দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদের জন্য, তবে এখানে অফটাই বেশি ভালো হয়। দে আর রেডি টু ডু, টু ব্যবহৃত হবে। দে আর রেডি টু ডু, প্যারেন্টস অফ পিতামাতারা সর্বদা প্রস্তুত থাকে টু ডু, করার জন্য, এনিথিং হুইচ মে বি কনজেনিয়াল, কনজেনিয়াল পরে সাধারণত টু বসে, কনজেনিয়াল টু, অর্থাৎ যেটা তাদের জন্য, তাদের সন্তানের জন্য ভালো। দ্য সাকসেস অফ দেয়ার চিলড্রেন, যেটা ভালো প্যারেন্টস, রেডির পরে আমরা কিন্তু টু বসিয়েছি, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন, রেডি টু অলওয়েজ, অর্থাৎ রেডি টু সবসময় মুখস্থ, রেডি টু। কনজিউমার পরেও কিন্তু টু বসে, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মনে রাখবে। তবে একটা জিনিস খেয়াল রাখো যে বেস ফর্ম ভার্বের পূর্বে সাধারণত টু বসে বেশিরভাগ ক্ষেত্রেই। যেরকম ডু হচ্ছে এখানে বেস ফর্ম ভার্ব, যার পূর্বে আমরা টু ব্যবহার করেছি। পরবর্তীতে আমরা এরকম পাবো, তখনও দেখবো আমরা বেস ফর্মের পরে সাধারণত ধরো 100-র মধ্যে 90 ভাগই টু হয়। পরটা দেখো ডি, এভরি সাকসেস অ্যাজ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের প্রতিটি সফলতা। এর অর্থে আমরা কিন্তু অফ ব্যবহার করবো, আগে বলেছি। এভরি সাকসেস অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের প্রতিটি সফলতার, এর জন্য অফ হয়েছে। মেক্স দেম, সন্তানের প্রতিটি সফল তাদেরকে করে, তাদের মনে হচ্ছে পিতা মাতাদের কি করে, হ্যাপি করে। অ্যান্ড দে বিকাম এ স্যাঙ্গুইন, স্যাঙ্গুইনের পরে অফ হয়, স্যাঙ্গুইনের পর সাধারণত সবসময় অফ হয়, আশাবাদী বা নিশ্চিত। কিসে? ব্রাইট ফিউচার, উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাবা মা সবসময় আশাবাদী থাকে। বাট হোয়েন দ্য চিলড্রেন ডু নট পে হিট, কিন্তু যখন, এখানে আমরা কিন্তু শূন্যস্থান বসাবো টু, পে হিট টু, কর্ণপাত না করে বা গুরুত্ব না দেয়, যখন কোন সন্তান তাদের বাবা মাদের গুরুত্ব দেয় না, দ্য সাজেশন, তাদের সাজেশন এর, অর্থাৎ অফ বসাবো, অফ দ্য প্যারেন্টস, অর্থাৎ বাবা মাদের সাজেশন গুরুত্ব দেয় না বা অবজ্ঞা করে। অ্যান্ড ফেল টু মুভ ফরওয়ার্ড, এখানে আমরা টু দিব, আমাদের উত্তরটা টু হবে, ফেল টু মুভ ফরওয়ার্ড। ফেলের পর সাধারণত টু হয়। আর আরেকটা হচ্ছে নাম্বার জে, এটা করতে পারবে না, দেখো তো, এটা হবে ইন। এই হচ্ছে প্র্যাকটিস টু। কোশ্চেনের প্যাটার্নটা তোমাদের এরকম থাকবে, দেখো আমি বলছি, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, টেক্সটটি পড়ো এবং যথাযথ প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। প্রথম থেকে তুমি কিন্তু শেষ পর্যন্ত একটা পড়ে নিবে, এ থেকে যে পর্যন্ত সিরিয়াল দিয়ে নিবে, তারপর উত্তরগুলো লিখবে, এবং উত্তরগুলো লিখতে গিয়ে কিন্তু রুল, অ্যাপ্রোপ্রিয়েশন এগুলো খেয়াল রেখে করবে, তাহলে মনে হয় 10টাই হবে। চলো শুরু করা যাক। দেখতেই পাচ্ছ প্যারেজটা কিন্তু ফ্লোয়ার সম্পর্কে আমরা করি। প্রথম লাইন, ফ্লাওয়ার্স আর দ্য এক্সিলেন্ট গিফট অফ নেচার, ফুল হচ্ছে প্রকৃতির অন্যতম সুন্দর একটি উপহার। দে হ্যাভ বিন এক্সিস্টিং, দে বলতে কাকে বলছে? ফুলগুলোকে বলছে, অর্থাৎ এই ফুলগুলো হ্যাভ বিন এক্সিস্টিং ইন দ্য ড্যাশ আর্থ, কি হবে এখানে বলো? অন, অর্থাৎ দে হ্যাভ বিন এক্সিস্টিং অন আর্থ, তারা পৃথিবীতে বিরাজ করছে। এক্সিস্টিং অন কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েশন, খেয়াল রাখতে হবে, এখানে বোঝানোর কোনো কৌশল নেই, এক্সিস্টিং এর সাথে অনই হবে। এই ফুলগুলো পৃথিবীতে বিরাজ করে ইন দ্য ড্যাশ প্রিহিস্টোরিক টাইম, সেই প্রাগৈতিক সময় থেকে। এখানে থেকের জন্য তোমাকে ব্যবহার করতে হবে, ভেবে দেখো কি হবে। থেকের জন্য সাধারণত দুইটা উত্তর থাকে, একটা হচ্ছে সিন্স, আরেকটা হচ্ছে ফ্রম। আমরা এখানে উত্তর বসাবো সিন্স। কেন ফ্রম নিলাম না বলো তো? ফ্রম থাকলে তারপর সাধারণত একটা স্থানের নাম থাকে, এখানে প্রিহিস্টোরিক কোনো কিন্তু স্থানের নাম না, তাই আমরা এখানে
সিন্স বসালাম। কিন্তু সময় কথা উল্লেখ থাকলে আমরা সিন্স বসাবো, অর্থাৎ জায়গা থাকলে ফ্রম আর সময় থাকলে সিন্স। এটা একটু খেয়াল রেখে করবে। এরপর দেখো সিন্স দেন, তারপর থেকে সেই ঐতিহাসিক সময় থেকে দে হ্যাভ বিন ট্রিটেড অ্যাজ, তারপর থেকেই এই ফুলকে বিবেচনা করা হচ্ছে ট্রিটেড অ্যাজ। অনেকে হয়তো ভাবছো অ্যাজ কি প্রিপোজিশন? হ্যাঁ, অ্যাজ কিন্তু প্রিপোজিশন। এগুলোকে বলা হয় ডিসগ্রেস প্রিপোজিশন। এই ধরনের বেশ কিছু প্রিপোজিশন আছে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে অনেক সময় হয়তো তুমি মুখস্থ করে ফেলেছো, হয়তো নিজেই জানো না। তো শর্টকাটে এটুকু বলি, ট্রিটেড পরে সাধারণত অলওয়েজ অ্যাজ হয়, এটা খেয়াল রাখবে, মুখস্থ করে ফেলতে পারো। ট্রিটেড অ্যাজ, ট্রিটেড অ্যাজ, যার অর্থটা হচ্ছে লাইকের মতো। এই জায়গায় যদি অ্যাজ না বসিয়ে আমি লাইক বসাতাম তাহলে কিন্তু উত্তরটা হতো, তবে ট্রিটের সাথে অ্যাজ বসানোই ভালো। তো এই ফুলগুলোকে বিবেচনা করা হচ্ছে কি হিসাবে? অ্যাজ দ্য সিম্বল অফ বিউটি, সৌন্দর্যের প্রতীক হিসাবে। ইট ইজ অ্যান আনডিনারেবল ফ্যাক্ট, এটা অস্বীকার করার মতো ব্যাপার নয় যে ফ্লাওয়ার্স আর ইউজড, ফুলগুলো ব্যবহৃত হচ্ছে ইন, এখানে ইন দিতে হবে, ইন ভেরিয়াস স্পেয়ার্স অফ লাইফ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে, এখানে অফ দিতে হবে। তো দেখো ইউজড এর পরে কেন ইন হলো? জীবনের বিভিন্ন ক্ষেত্রে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে এর বা এর বোঝাতে সপ্তমী বিভক্তি যেটাকে বলা হচ্ছে, অতে সপ্তমী বিভক্তি, এবং এই ক্ষেত্রে সাধারণত আমরা বাংলা যেটাকে ইন বসাবো, যেমন মাঠে, ইন দ্য ফিল্ড। আচ্ছা, জাস্ট লাইক জীবনের বিভিন্ন ক্ষেত্রে, ইন দি স্পেয়ার্স, স্পেয়ার্স এর পর অলওয়েজ অফ বসে, স্পেয়ার্স অফ লাইফ, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। পরের সেন্টেন্সে দেখো ইট ইজ ইউজড, এই ফুলগুলো ব্যবহৃত হচ্ছে মোস্টলি ড্যাশ ডেকোরেশন, কি হবে? ইন ডেকোরেশন, সাজানোতে বা সাজানোর ক্ষেত্রে আমরা ইন বসাচ্ছি কিন্তু। হ্যাঁ, পরে দেখো পিপল ফ্রম হবে, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ইউজ ফ্লাওয়ার্স, জীবনের বিভিন্ন স্তরের মানুষ বা সর্বস্তরের মানুষ। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে আমরা কোনো অন্য প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না। ইউজ ফ্লাওয়ার্স এই ফুল ব্যবহার করে ইউজুয়ালি অন ন্যাশনাল অকেশন, দেখতে পাচ্ছ, অ্যান্ড ইন ওয়েডিং, এবং বিয়ে বাড়িতে বা বিয়ে অনুষ্ঠানে এ বসতে, এখানে এ বোঝাতে ইন বসল। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করো, সপ্তমী বিভক্তি অতে এরকম অর্থে কিন্তু আমরা সবসময় অলরেডি এখানে তিনটা প্রিপোজিশন বসে গেছে, আমরা তিনটা প্রিপোজিশন এখানে বসিয়েছি সপ্তমী বিভক্তির ক্ষেত্রে ইন বসে। লাস্ট সেন্টেন্স দেখো, এভরিওয়ান প্রেফার্স ফ্লাওয়ার্স, প্রত্যেকেই ফুলগুলো পছন্দ করে, ফর এক্সপ্রেসিং দেয়ার লাভ অ্যান্ড ডিভোশন, তাদের ভালোবাসা এবং অনুরাগ প্রকাশ করার জন্য। ভালোবাসা অনুরাগ প্রকাশের ক্ষেত্রে মানুষ কিন্তু ফুলটাকে বেশি পছন্দ করে, এজন্য আমরা ফর ব্যবহার করেছি। এই হচ্ছে প্র্যাকটিস 3, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। নিচে টেক্সটটি পড়ে সঠিক প্রিপোজিশন গুলো দিয়ে পূরণ করো শূন্যস্থান। দ্য সায়েন্স ফেয়ার হেল্ড ইন আওয়ার কলেজ পাভড আ নিউ ওয়ে ফর আস টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ। এখানে আমরা উত্তরটা ইন বসাবো। বাংলা অর্থ দাঁড়ালো যে একটা বিজ্ঞান মেলা আমাদের কলেজে অনুষ্ঠিত হয়েছিল, পাভড এ নিউ ওয়ে, একটা নতুন একটি রাস্তা তৈরি করার জন্য। সেটা কিসের রাস্তা? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, একটা বাস্তব অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করে। এখানে উত্তরটা আমাদের ইন হলো, হেল্ড ইন, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। মেনি অফ আস আওয়ার ফ্রেন্ড টুক পার্ট ইন দ্য ফেয়ার, আমাদের
অনেক বন্ধুরা এখানে অংশগ্রহণ করেছিল। পার্ট ইন, টুক পার্ট ইন বা টেক পার্ট ইন, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশন, অর্থাৎ সবসময় টুক পার্ট বা টেক পার্টের পরে ইন বসে। টেক পার্ট ইন দ্য ফেয়ার, মেলা আমাদের অনেক বন্ধু অংশগ্রহণ করেছিল উইথ দেয়ার প্রজেক্ট, তাদের বিভিন্ন রকমের আবিষ্কার নিয়ে সাথে নিয়ে। এক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব, অ্যাপ্রিবিউশন নয়, এগুলো অর্থের সাথে হয়েছে কিন্তু উইথ দেয়ার, তাদের প্রজেক্ট সাথে নিয়ে। এটা কিন্তু মিনিং অনুযায়ী হয়েছে। তারপর দেখো উই শুড জেনুইন ইন্টারেস্ট, আমরা সবাই একটা দারুণ বা একেবারে নিবিড় একটি আগ্রহ দেখিয়েছিলাম ইন দেম, ইন্টারেস্টের পরে ইন হয়, এটাও কিন্তু একটা অ্যাপ্রিবিউশন। আমরা ওই প্রজেক্টের প্রতি একটি প্রচন্ড আগ্রহ দেখিয়েছিলাম, ইন্টারেস্ট ইন। মোস্ট অফ দ্য প্রজেক্ট, বিশেষ কিছু তৈরি করার জন্য মেড ইন বলা হয়, সেক্ষেত্রে আমরা মেড ইউজ করবো। কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট পরে আমরা এর সময় বসাবো উইথ। কনসিস্টেন্ট উইথ এর বাংলা অর্থ হচ্ছে সংগতিপূর্ণ। ওই মেলায় যে আবিষ্কারগুলো এসেছে সেগুলো ছিল সংগতিপূর্ণ। দ্য প্রিভেইলিং ওয়ার্ল্ড সিচুয়েশন, বর্তমান পৃথিবীর সিচুয়েশন অনুযায়ী বা অবস্থা অনুযায়ী, অর্থাৎ বর্তমান পৃথিবীর সিচুয়েশন অনুযায়ী। এক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট উইথ ব্যবহার করেছি। পয়েন্টটা দেখো, দে ওয়ার ইন্টারেস্টেড, দে ওয়ার ইন্টেন্টেড, অর্থাৎ প্রজেক্টগুলোর কথা বলা হচ্ছে। দে বলতে যেই বিজ্ঞান মেলা যেগুলো শো করা হয়েছিল, দে ওয়ার ইন্টেন্ডেড। ইন্টেন্ডেড পরে যে প্রিপোজিশন বসাতে হবে সেটা হচ্ছে টু, ইন্টেন্ডেড টু। ইন্টেন্ডেড পরে কিন্তু সবসময় টুই হয়, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই প্রজেক্টগুলোর ইচ্ছা ছিল অ্যাকুয়েন্ট আস উইথ, এখানে একটা উইথ হবে, উইথ দ্য সলিউশন অফ সাম কমন প্রবলেম, কিছু কমন প্রবলেমের, সাধারণ প্রবলেমের সমস্যার সমাধান দেওয়া। এখানে অ্যাকুয়েন্টের পরে উইথ হয়েছে, এটা কিন্তু অ্যাপ্রিবিউশন। এটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার। দেখো যে অ্যাকুয়েন্টের পরে আস আছে, তারপরে আমরা উইথ ব্যবহার করলাম, অর্থাৎ মাঝখানে আস তারপর আমরা উইথ বসিয়েছি, এরকম হতে পারে, এটা খেয়াল রাখবে। যখন কোনো ভার্বের পর দুটো অবজেক্ট থাকে, এখানে কিন্তু অবজেক্ট দুইটা, একটা হচ্ছে আস, একটা হচ্ছে দ্য সলিউশন। যখন এরকম দুটো অবজেক্ট থাকে তখন প্রিপোজিশন গুলো মাঝখানে বসে, তখন সলিউশনের পরে অলওয়েজ কিন্তু অফ বসে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। We are facing specially in regard to the environment we live, আমরা যে পরিবেশে বাস করছি এর উপর নির্ভর করেই বা তার আলোকে এই সমস্যাগুলো সমাধান দিচ্ছে। দেখতে পাচ্ছ প্রিপোজিশনের প্র্যাকটিস নাম্বার 4 নিয়ে এসেছি আমরা। চলো এটা আজকে করবো। কোশ্চেনটা দেখি, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, অর্থাৎ টেক্সট বা প্যাসেজটা তুমি পরিপূর্ণভাবে পড়ো এবং সমাধান করো। চলো দেখি যে প্রথম থেকে আমরা শুরু করে শেষ পর্যন্ত আগে একটু পড়ে নিই, বাংলাটা বোঝার চেষ্টা করি, তারপর আমরা প্যাসেজটা করব। এতে কিন্তু একটা প্রধান কাজ একটা স্টুডেন্টদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্যাসেজটা পড়া এবং প্যাসেজটা ভালো করে বোঝা। চলো আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাই। দ্য এনভায়রনমেন্ট প্লেস এ ভাইটাল রোল, পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে উত্তর হবে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের জীবনের এর অর্থে কিন্তু আমি এ অতে এখানে কিন্তু আমরা ইন বসাবো। ইন দ্য ফিল্ড, যেমন মাঠে ইন দ্য ফিল্ড, যেমন আমাদের জীবনের। এছাড়াও তুমি এখানে অ্যাজ ইউজুয়াল এটাই দেখবে, প্লেস এ ভাইটাল রোল ইন, সাধারণত এটাই বসানো হয়। এবার চলে আসো বি নম্বরে। বি নম্বর হচ্ছে ইন শর্ট, শর্টকাটে, এক কথা বলতে গেলে এক কথা, ইন শর্ট। শর্টের আগে সাধারণত ইন ব্যবহার করা হয়, এটা কিন্তু আমাকে মুখস্থ রাখতে হবে। হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে, এখানে উত্তরটা হবে অ্যামাং, দুইয়ের মধ্যে বিটুইন, আর দুইয়ের বেশি বলে কিন্তু অ্যামাং ইউজ করলাম।
অ্যামাং আস ইনক্লুডিং পিপল, এখানে যে আমরা মানুষ বসবাস করছি, হাউজেস, এয়ার, পানি ইত্যাদি, এগুলোকে বোঝানোর জন্য আমরা অ্যামাং ব্যবহার করেছি। ইটস কল্ড এনভায়রনমেন্ট, এগুলি সবগুলো মিলে কিন্তু পরিবেশ, কিন্তু একটা পরিবেশের সংজ্ঞা দেওয়া হলো। দিস আর দ্য মেইন এলিমেন্টস, এই জিনিসগুলো যেমন মানুষ, বাতাস, পানি, দ্য মেইন এলিমেন্টস। 2 নম্বরে দেবো আমরা হচ্ছে, দেখো যে অফ আওয়ার এনভায়রনমেন্ট। এখানে অফটা কেন হচ্ছে, যে এলিমেন্টস এর পর সাধারণত সবসময় অফই হয়। এলিমেন্টস অফ ব্যাপারটা মুখস্থ করতে হবে, ওটা অফ আওয়ার এনভায়রনমেন্ট। এরপরে এই নাম্বার এখানে দেবো হচ্ছে আমরা ফর এনশিওরিং সাউন্ড লাইফ, সুস্থ জীবন নিরাপত্তার জন্য। ফর মানে কিন্তু এখানে জন্য, এনশিওরিং সাউন্ড লাইফ, সুস্থ জীবনের জন্য। দে ব্যালেন্স, তারা ব্যালেন্স রক্ষা করে, অর্থাৎ বাতাস, পানি এগুলো ব্যালেন্স রক্ষা করে। এফ নাম্বার আমরা উত্তর দেব ইন দ্য ন্যাচারাল এলিমেন্টস, এই যে প্রাকৃতিক উপাদানগুলো এগুলো ব্যালেন্স করে, ইজ ভেরি সিগনিফিকেন্ট, এগুলো খুব গুরুত্বপূর্ণ এই অর্থে ব্যবহার করা হয়েছে। এগুলো কিন্তু একটার পর একটা ব্যালেন্স করে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, ফর ল্যাক অফ নলেজ, জ্ঞানের স্বল্পতার জন্য, যখনই বলেছি তখন খেয়াল রাখতে হবে, ফর ল্যাক অফ নলেজ উই ডোন্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, এটার গুরুত্ব। যখন এর মতো উত্তর হয় তখন কিন্তু আমরা অফ ব্যবহার করব। এটা তো বারবার বলা হয়েছে, খেয়াল রাখবে। এলিমেন্টের পর যেমন অফ বসলো, ইম্পর্টেন্টের পরও কিন্তু অফ বসলো। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতি কি হচ্ছে, উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট, আমরা আমাদের পরিবেশকে সুন্দর করছি। আননোয়িংলি লিভিং ইন polluted environment is undoubtedly a matter of great regret, অর্থাৎ ম্যাটার আবার সবসময় অফ হচ্ছে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েশন। চলো আমরা এবার প্র্যাকটিস নাম্বার 5 করি প্রিপারেশনের। কারাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে একটি অভিশাপ। আর নেশন, একটি জাতির জন্য। তাহলে এক্ষেত্রে হবে জন্য অর্থে ফর দেব, ফর মানে হচ্ছে জন্য, অর্থাৎ কার্সের পর সবসময় ফর হয়। তাহলে দাঁড়ালো কি, যে করাপশন একটা জাতির জন্য অভিশাপ। ইট ইজ আ গ্রেট হিন্ডারেন্স, এটা একটা বিশাল বাধা, দ্য ডেভেলপমেন্ট, কিসের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে। হিন্ডারেন্সের পরে অলওয়েজ কিন্তু টু বসে, হিন্ডারেন্স টু। 3 নাম্বার দেখো, corrupted people, a nation will surely sink। 3 নাম্বার দেখো, এর উত্তর হবে ফর corrupted people, দুর্নীতিবাজ মানুষদের জন্য, a nation একটা জাতি নিশ্চিতভাবে sink এর পরে অ্যাপ্রিপিউশন হবে sink into oblivion, একেবারে হারিয়ে যাওয়া, একেবারে নিঃশেষ হয়ে যাওয়া। এটা একটা ফ্রেজ, sink into oblivion, মুখস্থ করতে পারো, sink into oblivion। তাই দুর্নীতিবাজ মানুষদের জন্য একটা জাতি নিশ্চিতভাবে ডুবে যাবে বা হারিয়ে যাবে। corrupted people are hated by all, দুর্নীতিবাজ মানুষরা সবার দ্বারা ঘৃণিত হয়। এরপর হচ্ছে the common people have no respect, সাধারণ মানুষের কোনো শ্রদ্ধা নেই, ড্যাশ দেম, তাদের জন্য, ফর দেম, জন্যের অর্থে আমরা ফর ইউজ করলাম। দে আর ডেভয়েড পরে অ্যাপ্রিবিউশন হয় সবসময় অফ, দে আর ডেভয়েড অফ অনেস্টি, তারা সততা বিবর্জিত মানুষ, তাদের কোনো সততার জ্ঞান নেই। দে স্টিক, তারা সবসময় লেগে থাকে, টু ইভিল অ্যাক্টিভিটিস, তারা সবসময় মন্দ কাজের সাথে লেগে থাকে। দে ডোন্ট অ্যাভয়েড অ্যাভয়েডের পরে বাই হয়, এটা সবসময় জানো। এই ফাঁকে বলে নেই যে এর উত্তরটা কিন্তু অ্যাগেনেস্ট হবে, তারা
সামাজিক নিয়মকানুন মেনে চলে না। মোরালিটি ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট, নৈতিকতার জ্ঞান তাদের উপর কোনো কাজ করে না। ড্যাশ ইফেক্টের পরে অন ইউজ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রিপারেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি গ্রামাটিক্যাল রুল তোমাদের দেখালাম। এরপর গুরুত্বপূর্ণ 250টি অ্যাপ্টিটিউড প্রিপারেশন শো করলাম, পাশাপাশি 5টি প্যাসেজ প্র্যাকটিস করলাম। এইভাবে যদি তোমরা প্র্যাকটিসগুলো চালিয়ে যাও তাহলে প্রিপারেশনে ফুল মার্কস পাবে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, খুব বেশি ভালো থাকবে। ধন্যবাদ।